কৃতি সাহিত্যিক, যিনি আমাদের এই পথ চলতে সাহায্য করেছেন, পথ দেখিয়েছেন, আমাদের পথ প্রদর্শক, বিজ্ঞান ও যুক্তিবাদী ভাবধারায় উদ্বুদ্ধ করেছেন যিনি, কুসংস্কার এবং ধর্মীয় মোহ থেকে বেরিয়ে আধুনিক যুগোপযোগী ভাবধারায় যিনি আমাদেরকে কথা বলতে শিখিয়েছেন, আমাদের শারীরিক ভাষা শিখিয়েছেন, যিনি একদম সহজ সরল সাধারণ মানুষ, আমাদের অত্যন্ত কাছে, যাকে আমরা মনু আঙ্কেল বলে ডাকি, যিনি নিজের চিকিৎসা পেশায় থেকেও তিনি অবিরত তার লেখনী চালিয়ে যাচ্ছেন। এই যে সমাজ ব্যবস্থা, এই যে আমাদের পিছিয়ে রাখা সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থার খুঁটিনাটি ঐতিহাসিক সত্যতা, ঐতিহাসিক যে তত্ত্ব এবং তথ্যের মাধ্যমে সকলের কাছে সঠিক ইতিহাসকে তুলে ধরার চেষ্টা করছেন যিনি, যিনি শ্রী শ্রী হরিলীলামৃতকে আধুনিক যুগোপযোগী করে বিজ্ঞান ও যুক্তিবাদী ভাবনায় হরিচাঁদ তত্ত্বামৃত রচনা করেছেন। লীলামৃতের শতবর্ষ পূর্তি উপলক্ষে আজকের এই অনুষ্ঠান, কিন্তু সেই অনুষ্ঠানে দাঁড়িয়ে আমাদের হরিগুরুচাঁদ আম্বেদকর চেতনা মঞ্চ এমন একজনকে সংবর্ধিত করছেন, যিনি লীলামৃতকে আধুনিক যুগোপযোগী করে আলাদা মর্যাদায় দান করেছেন। সেই লীলামৃতটি আমার হাতে। এই যে লীলামৃত, দুঃখিত, তত্ত্বামৃত, লীলামৃতের পরবর্তী ধাপে তিনি যেভাবে হরিচাঁদ ঠাকুরের জীবন আদর্শ এবং মতুয়া দর্শনকে যেভাবে তুলে ধরেছেন, আমাদের সকলকে এই বই পড়তে হবে, জানতে হবে, ঐতিহাসিক সত্যতা বুঝতে হবে। সেই মনু আঙ্কেল ডক্টর মনীন্দ্রনাথ বিশ্বাস। আমি ডক্টর মনীন্দ্রনাথ বিশ্বাসকে মঞ্চের সামনে আসার জন্য আহ্বান করব। সকলে করতালি দিয়ে অভিনন্দিত করুন। সকলে 3 দিন দেখেছেন বইয়ের স্টলে বই বিক্রেতা হিসাবে এতদিন রয়েছে, কিন্তু তিনি আপনাদের সকলের সামনে যে মনের অন্তরালে রয়ে গেছিলেন তত্ত্বামৃতের সৃষ্টিকর্তা মনীন্দ্রনাথ বিশ্বাস। সেই মনীন্দ্রনাথ বিশ্বাসের উদ্দেশ্যে যে মানপত্র, সেই মানপত্র পাঠ করবেন সুব্রত বিশ্বাস, এবং পরবর্তীতে এই মানপত্রটি তুলে দেব। আমি মাননীয় সুব্রত বিশ্বাস মহাশয়কে মঞ্চে আহ্বান করছি মানপত্র পাঠ করার জন্য। মাননীয় ডক্টর মনীন্দ্রনাথ বিশ্বাস মহাশয়ের প্রতি আমি মানপত্র পাঠ করছি। হে কবি, তুমি বিশ্ব মানব ধর্মের দর্শন আকাশের এক অত্যুজ্জ্বল নক্ষত্র, বাস্তববাদী অবৈদিক দর্শনের পুরোধা, আত্মনির্ভরশীলতার অন্যতম পথিকৃৎ। তুমি আপন মেধার বলে দুহাতে সরায়েছ দীর্ঘকাল সঞ্চিত হওয়া মতুয়া ধর্ম দর্শনে চাপটে থাকা বৈদিকতার জঞ্জাল। নির্মেদ উন্মুক্ত খর্ষণের মতো সৃষ্টি করেছ হরিচাঁদ তত্ত্বামৃত। আজ অবধি তোমার সৃষ্টিধারা অবিরত, অক্লান্ত, প্রবহমান। তুমি মহান, ক্ষণজন্মা। তোমার নৈতিক অভিজ্ঞান তোমায় করেছে সরস এবং ব্যঞ্জনাময়। আর তাই তো তুমি অভিনব, কাব্যময়, তুমি কল্পনা বর্জিত যৌক্তিক। অনুপ্রেরণার সকল উৎস তুমি। তোমায় আন্তরিক অভিনন্দন হে। শ্রদ্ধা অবনত সদস্যবৃন্দ, হরিগুরুচাঁদ আম্বেদকর চেতনা মঞ্চ। এবার এই মানপত্রটি তুলে দিচ্ছেন ডক্টর মনীন্দ্রনাথ বিশ্বাসের হাতে টিনা বিশ্বাস মজুমদার। এবার হরিচাঁদ ঠাকুরের প্রতিমূর্তি তুলে দিচ্ছেন মাননীয়া অনিতা বিশ্বাস মহাশয়া। মাননীয়া অনিতা বিশ্বাস মহাশয়কে আহ্বান করছি। এবার পুষ্পস্তবক তুলে দিচ্ছেন ব্যাঙ্গালোর থেকে আগত আমাদের চেতনা মঞ্চের সম্পাদক স্যারকে আসতে অনুরোধ করব। মাননীয় ডক্টর মনীন্দ্রনাথ বিশ্বাস মহাশয়ের হাতে তুলে দিচ্ছেন পুষ্পস্তবক। ধন্যবাদ। আমরা সত্যি
আজকে এহেন মানুষদের সম্মান জানাতে পেরে সত্যি গর্বিত, সত্যি আনন্দিত। এবার আমি মাননীয় ডক্টর মনীন্দ্রনাথ বিশ্বাস মহাশয়কে আজকের এই অনুষ্ঠানের প্রেক্ষাপটে কয়েকটি কথা বলার জন্য অনুরোধ করব। হরিগুরুচাঁদ আম্বেদকর চেতনা মঞ্চ আহুত সমস্ত ব্যক্তিবর্গকে আমার অন্তর্নিংড়ানো অভিনন্দন জানাই আমার বগুলা ইউনিটের সমস্ত আঙ্কেলদের, যাদের ঐকান্তিক তৎপরতায় প্রতি বছরই এখানে এই অবৈদিক চিন্তা চেতনার ছাপ নিয়ে, ভাবনা চিন্তা নিয়ে আমরা এই অনুষ্ঠান থেকে স্বগৃহে ফিরে যেতে পারি। তো এই মহান আমাদের আর্যপূর্ব ভারতের সনাতনী ধর্মদর্শনের ধারক, বাহক, প্রতিফলক এই কর্মকাণ্ডে আমাকে আজ সম্মানিত, সম্বর্ধিত করা হয়েছে। আপ্লুত হওয়ারই কথা। সঙ্গে সঙ্গে ভীতি আমাকে গ্রাস করছে, কারণ সম্বর্ধনা দেওয়া মানে তাকে আরো দায় দায়িত্বে আবদ্ধ করে রাখা। আমরা আজকে এখানে যারাই সম্বর্ধিত হচ্ছি, আমাদের দায় দায়িত্ব কিন্তু বেড়ে যাচ্ছে। আমাদের সমাজের প্রতি দায়িত্ব সম্বন্ধে এরা আরো অধিক সচেতন করে তোলার জন্যই আমাদের এই সম্বর্ধনা দিচ্ছে। এটা আমরা উপলব্ধি যদি সঠিকভাবে করতে পারি, তাহলেই সম্বর্ধনাটা সার্থক হবে। তো মাত্র সময় মেপে এখানে কথা বলতে হয়, অনেক কিছুই রয়েছে। তো যে গ্রন্থকে উপলক্ষ করে আমাকে সম্বর্ধিত করা হলো, আমি জানি না সে গ্রন্থের মূল্যায়ন কে কতটা করতে পেরেছেন, আপনারা কে কতটা জেনেছেন। তো আমি আশা করি আপনারা গ্রন্থটিকে পড়বেন, জানবেন, বুঝবেন এবং আমার ত্রুটি বিচ্যুতি সংশোধন করবেন। সত্যিকারের সনাতনী ধর্মদর্শন, যেটা প্রাচীন ভারত আজও গর্বের সঙ্গে আমরা বলি ঐতিহ্যময় প্রাচীন ভারতবর্ষের কথা, সেই ধর্মদর্শন আমি কতটা বুঝাতে পেরেছি। তো এইবার আমি ছোট্ট দুটো কথা বলবো, যেটা হচ্ছে আমি এই চেতনা মঞ্চের আঙ্গিকে এসে, চেতনা মঞ্চের ছত্রছায়ায় এসে যে মহা সত্যের, চিরশাশ্বত সত্য, যেটাই ভারতবর্ষের সনাতনী ধর্মদর্শন, আমি সূক্ষ্মতর ভাবে মতুয়া ধর্মের আঙ্গিকে সেই সূক্ষ্ম সনাতন ধর্ম উপলব্ধি করার চেষ্টা করছি মাত্র। তো আমি তো একজন দিগ্ভ্রান্ত প্রতীকের মতো ছুটে বেরিয়েছি। আমি সমস্ত জায়গায় ঘুরেছি। আমাদের যথা বৈদিক ধর্মদর্শনের সংস্কৃতি আদর্শ প্রচারের জন্য বিভিন্ন নাম নিয়ে যারা প্রচুর সংগঠন বিভিন্ন তৈরি হয়েছে আমাদের ভারতবর্ষে, আপনারা উপলব্ধি করতে পারছেন আমি কি বলছি। প্রচুর রয়েছে এ সংঘ, এ সংগঠন, মানে বিভিন্ন মন্দির মঠ রয়েছে। আসলে সবার কিন্তু একটাই উদ্দেশ্য, বিভিন্নভাবে সেই বৈদিক ধর্মটাকেই ভারতবর্ষের বুকে যেন আরো জোরালো করে প্রতিষ্ঠা করতে পারে, এই ভাবনা চিন্তাই সবার মনে রয়েছে। কিন্তু আমি এদের সেই বৈদিক ভাবনা চিন্তা মাথায় করে আমি বহু ঘুরেছি, বহু জায়গায়, কিন্তু হেতা নয়। আমি একটা জিনিস বুঝেছি, হেতা নয়, হোতা নয়, অন্য কোথাও, অন্য কোনোখানে
আমাদের ভারতবর্ষের যে ঐতিহ্যময় ভারতবর্ষ, সেটা তো এগুলো নয়। কারণ আমরা দেখতে পাই আমাদের দেশে বৈদিক আর্যরা ঢুকেছিল এখান থেকে 3500 বছর আগে, যীশু খ্রিস্টের জন্মের মাত্র 1500 বছর আগে, তার আশেপাশে। তো আমাদের বাংলায় সেটা ঢুকেছে মাত্র 150 বছর আগে। তাহলে আমরা যে প্রাচীন ঐতিহ্যময় ভারতবর্ষের কথা বলি, সে তো এদের আগমনের অনেক পূর্বের কথা। আমরা যে ঐতিহ্যের নিদর্শন খুঁজে পাই সে 5000 বছর, 4000 বছর, 6000 বছর আগে। তাহলে সেই ধর্মদর্শন কারা প্রতিষ্ঠা করেছিল? কি ছিল তাদের ধর্মদর্শন? কোন ধর্মদর্শনের উপর দাঁড়িয়ে তারা সারা পৃথিবীতে এমন মহান ভাবনা চিন্তা রাখতে পেরেছিল? এটা আমি কোথায় পাবো? খুঁজতে খুঁজতে একদিন পেয়ে গেলাম চেতনা মঞ্চকে। আমার চেতনা মঞ্চে প্রবেশ কিন্তু খুব বেশি দিন নয়। চেতনা মঞ্চ প্রতিষ্ঠা করেছেন তার পুরোধায় মণিমোহন বৈরাগী মহাশয়। আমি তাকেই প্রতিষ্ঠাতা বলে জানি। ওনার সান্নিধ্যে আসার একদিন হঠাৎ সুযোগ পেলাম। ওনাকে দেখা মাত্র যেন আমার চিত্তে বৈকল্য এলো। এ কি কথা শুনছি, তাহলে কি সত্য এইখানেই নিহিত? আমি শুরু হলো আমার অনুসন্ধান। এই মানুষটিকে আমি পরতে পরতে অনুসন্ধান করেছি। এনার চলন, এনার বলন, এনার প্রতিটি ভাব, এনার বডি ল্যাঙ্গুয়েজ থেকে আরম্ভ করে প্রত্যেকটি কথা যেন আমি টেপ করে সবসময় উপলব্ধি করার চেষ্টা করতাম আমার হৃদয়ে, আমার শয়নে স্বপনে সদা সর্বদা এনাকে আমি অনুশীলন করতাম। এনার কথা বলতে গেলে আমার একটু আবেগ এসে যায়। এই আবেগটা অনেক কিছুরই প্রতিবন্ধকতা, কিন্তু এসে যায়। এই মানুষটির কাছে এসেই আমি বুঝলাম আমার এতদিন ছোটাছুটি সার্থক হয়েছে, আমি সঠিক জায়গায় বোধহয় আসতে পেরেছি। সেই মানুষটা আজকে আপনাদের সামনে আমি দাঁড়িয়েছি। আমি যা করতে পেরেছি সবই এই মানুষটার অবদান। আমার প্রত্যেকটা লেখা লিখেই আমি মনে করি, দেখবেন আমার এই এখন যে দুটো কবিতার বই বেরিয়েছে, এই কবিতা বইয়ের প্রথমে আমি আমার কথা বলে আমি লিখে দিয়েছি যে আমার প্রত্যেকটা লেখা দৃষ্টান্ত। আমার এইভাবে সাহিত্য সৃষ্টি হয়। আমাদের যারা সাহিত্য সৃষ্টির জন্য কলম চালান তাদের একটা ধারণা হয়েছে যে ওই সব ছাড়া বোধহয় সাহিত্য হয় না। যে সাহিত্য 19 শতকে থেকে 20 শতকে পর্যন্ত প্রতিষ্ঠিত সাহিত্যিকরা লিখেছে, এটাই বোধহয় সাহিত্য সৃষ্টির বিষয়বস্তু। কিন্তু সেটা নয়। আমাদের সনাতনী ধর্মদর্শনকে মাথায় রেখে, সনাতনী আদর্শকে মাথায় রেখে আমরা সমস্ত রকম সাহিত্য সৃষ্টি করতে পারি। সেই সাহিত্য সৃষ্টি আমি যা কিছু করেছি সব দৃষ্টান্তমূলক। যেমন এই যে গান শুনলেন মতুয়া গীতি, আমার মানুষেরা যে ভাবের গান শুনতে অভ্যস্ত, তারা যে একটা মিথ্যা কুহেলিকার বসে এরা ভাবে আবিষ্ট হয় না। জন্ম সত্য, মৃত্যু সত্য, সত্য এই জীবন, সর্বশ্রেষ্ঠ মহাসত্য এই জীবনের ক্ষণ, এটাই মতীয় ধর্মের কথা। জন্ম মৃত্যু নিয়ে আমাদের ভাবনা নেই। আমাদের বেঁচে আছি যে কয়দিন, এই কয়দিনই আসল সময়। এই সময়টাকে আমরা আমার শ্রম, আমার প্রচেষ্টার দ্বারা সুন্দর করে রেখে যাব। আমি চলে যাব চিরদিন। আমাদের এই মাঝখানে জন্ম মৃত্যুর মাঝখানের সময়টুক নিয়ে পৃথিবীতে কলাকুশলী থাকবে। তাদের জন্য একটা সুন্দর পৃথিবী, সুন্দর ভারতবর্ষ আমরা উপহার দিয়ে যাব, এটাই আমাদের প্রতিজ্ঞা। তো এই আমি আজকে সুকান্তকে বললাম, আঙ্কেল আমি মতুয়া গীতি গানটা লিখেছি, সেখানে 32টা না 36টা গান আছে, আমার লেখা সার্থক। তুমি ওই ধাঁচে আর একটা গান লিখে তুমি গেয়েছ, এবার এই সঙ্গীত লেখার দায়িত্ব তোমার। এই কবিতাগুলো যা সত্যিকারের মতুয়া দর্শন তথা সেই বৌদ্ধ দর্শন তথা সনাতনী ধর্ম দর্শন, এরপরে যে কবিতাটা বেরিয়েছে, আমি আমার সমস্ত নবীনাদের কাছে একটি কথাই বলছি, এইভাবে সাহিত্য সৃষ্টি হয়, এইভাবে কবিতা লেখা হয়। এই একখানা বই আমি লিখলাম, বাস। এরপরে আমি দেখব আমার নবীনারা লিখছে। ইতিহাসের পরে যে বইটা বেরিয়েছে, আমি তখনই বলেছি যে এই বইটাও আমি লিখলাম, এটাও দৃষ্টান্ত। আমাদের ইতিহাস, যে ইতিহাস
ওরা ঢেকে রেখেছে, যে ইতিহাসকে মিথ্যার মোড়কে মুড়ে আমাদের হীনমন্যতায় নিমজ্জিত করে রেখেছে, সেই ইতিহাস বের করে এনে কবিতা আমাদের সৃষ্টি করতে হবে। আমি লিখেছি পাল রাজাদের নিয়ে ছোট ছোট কবিতা। আমরা এ পর্যন্ত চেতনা মঞ্চের আঙ্গিকে এসে মণিমোহন বৈরাগীর গবেষণা থেকে বুঝতে পারলাম এরা কাশ্যপ মুনির বংশধর, এরা আমাদেরই মানুষ। আমরা এটা আদৌ জানি না। তো এইভাবে সাহিত্য সৃষ্টি আমাদের করতে হবে, এটাই আমার এই ঐকান্তিক ইচ্ছা নিয়ে আমি এই সাহিত্য সৃষ্টি করে চলেছি। জানি না কতদিন কি আর পারবো। গুরুচাঁদের যে গুরুচাঁদকে নিয়ে আমরা যা জেনেছি সেটা মোটেই যথেষ্ট নয়। আপনারা জানেন গুরুচাঁদের ছেলেবেলা নিয়ে আমরা কিছুই জানিনি। গুরুচাঁদ যে প্রতিটা সমস্ত সময় আমাদের মানুষদের নিয়ে চলতেন, মানুষদের কাছে যেতেন, তার ভাঙা ঘরের বারান্দায় বসে তার সুখ দুঃখের কথা, তার সমস্যার কথা যুক্তি বিজ্ঞানের আলোকে সমাধান করার উপদেশ দিয়েছেন। সেই মানুষটার সম্বন্ধে আমরা যতটা জেনেছি সেটা খুবই নগণ্য। সেই জানাটাকে আরো সত্যিকারের প্রশস্ত করার জন্য আমি বিভিন্ন ফিল্ড থেকে কালেকশন করেছি। আমি ছোট ছোট নোট করে এনে সেটাকে সুন্দর করে আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করেছি মাত্র। জানি না আমি কতটা পেরেছি। এত বড় মহান ভাবনা চিন্তার দিশারি, এত মহান ভাবনা চিন্তার পরিচালক সে আমি তার কতটা করতে পারেছি আমি জানি না। হয়তো একটা একাংশ মাত্র করতে পেরেছি। এখানেও আমি দাবি রাখি আমার নবীনেরা আগামী দিনে আরো সুন্দরভাবে লিখবে, এটাই আমার ঐকান্তিক ইচ্ছা। এই নিয়েই আমি লেখা শুরু, জানি না কতদিন কি আর করতে পারবো। তারপরে যে মানুষটা কিছুক্ষণ আগেও বললাম সদা সর্বদা আলোক বর্তিকা নিয়ে আমার সামনে হাজির থাকেন, আমার সমস্ত গাইডলাইন যিনি পরতে পরতে অনুধাবন করে আমাকে, যাতে আমি আমার দিকচ্যুত না হই, সদা সর্বদা যিনি আমাকে নজরে রেখে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার বর্তিকা নিয়ে সামনে চলে, সেই মানুষটি শ্রীযুক্ত মণিমোহন বৈরাগী মহাশয়। তিনি আমার সামনে না এলে আমার আজকে এই সম্বর্ধনায় আমার যেন কোথায় ঘাটতি থেকে যাচ্ছে। আমি শ্রদ্ধেয় মণিমোহন বাবুকে আমার কাতর মিনতি জানাচ্ছি, দয়া করে আমার সামনে একটুখানি আসবেন। আমার তো আর দেবার কিছুই নেই, আপনারই সৃষ্টি, আমি শুধু তার অনুলিপিটাই লিখে গেলাম। আদৌ এর যা কৃতিত্ব সবই তানার। আমি তাই তানাকে আমি একটু শ্রদ্ধা না জানাতে পারলে আমার কোনো তৃপ্তি নেই। আমি তানাকে আমার আসার জন্য অনুরোধ করছি। আমাদের সামনে সেই মহান গবেষক মাননীয় মণিমোহন বৈরাগী মহাশয় উপস্থিত রয়েছেন, যার গবেষণালব্ধ তথ্য থেকেই এই ডাক্তার মনীন্দ্রনাথ বিশ্বাস বা পরবর্তীকালে যারা গান লিখছেন, কবিতা লিখছেন, সাহিত্য সৃষ্টি করছেন, সংস্কৃতির যে রূপদান করছেন, তার মূলে যিনি রয়েছেন সেই গবেষক মণিমোহন বৈরাগী মহাশয় আপনাদের সকলের কাছে সামনে উপস্থিত। আপনারা সকলে করতালি দিয়ে অভিনন্দন করেন। আমি আমার তথা আপনাদের হরিচাঁদ তত্ত্বামৃতের দুটো লাইন তুলে আমার হৃদয়ের ভক্তি আমি নিবেদন করব। মণিমোহন বৈরাগী থাকি যেন অনুরাগী, শ্রীপদে তাহার জীবনের শেষে এসে যার পদমূলে বসে বুঝেছি এসা। আমার আর কিছু বলার নেই। আমার যা প্রাপ্তি সেটা আমার হয়ে গেছে। সবাই ভালো থাকুন, হরিচাঁদকে পুজুন, চেতনা মঞ্চের সঙ্গে যুক্ত থাকুন। আর যারা আজকে আমরা সম্বর্ধিত হলাম, প্রতিটা শ্রদ্ধাভাজন ব্যক্তির প্রতিও আমার ঐকান্তিক নিবেদন, চেতনা মঞ্চের আমরা যেন সদা সর্বদা চেতনা মঞ্চের সঙ্গে যোগসূত্র রাখি। আমরা নিজ নিজ এলাকায় চেতনা মঞ্চের সংগঠন গড়ে তুলি। এই নিবেদন আমি তাদের কাছে রেখে আমার স্বল্প সময়ের হৃদয়ের দুটি কথা এখানে শেষ করলাম। জয় হরিচাঁদ। এবং আজকে যে তত্ত্বামৃত রচনা, সেই তত্ত্বামৃতের কবি ডাক্তার মনীন্দ্রনাথ বিশ্বাস উপস্থিত রয়েছেন।
এবং শ্রী শ্রী হরিলীলামৃতের যে কবি তারক সরকার, সেই তারক সরকারের একটি মূর্তি মাননীয় মণিমোহন বৈরাগী মহাশয় ডক্টর মনীন্দ্রনাথ বিশ্বাসের হাতে তুলে দিচ্ছেন। দুইজন কবি, লীলামৃতের রচয়িতার কবিকে তুলে দিচ্ছেন কবি হরিচাঁদ তত্ত্বামৃতের কবি ডক্টর মনীন্দ্রনাথ বিশ্বাস মহাশয়ের হাতে, গবেষক মণিমোহন বৈরাগী মহাশয়। স্মারকটি দিয়েছেন লক্ষণ বোস। ধন্যবাদ সকলকে।